আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আরেকবার স্বাগতম জয়কলি পরিবারের পক্ষ থেকে। তো আমরা কিন্তু জানি আমাদের কিন্তু এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের কিন্তু মেরিট স্কোয়ারে আসতে হবে। তো বরাবরের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু এবার কিন্তু খুবই গতবার আমাদের পরীক্ষা হয়েছিল, এবারও কিন্তু আমাদের পরীক্ষা হবে। যদিও আমাদের এখন পর্যন্ত আমাদের একটা ডেট হয়তো আমাদের ডেট দেয়নি, কিন্তু পরীক্ষাটা আমাদের হবে। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু অনেক প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা এবং এই জায়গায় অনেক কম্পিটিশন হবে। তো এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আমাদের কীভাবে প্রিপারেশন নিতে হবে, অবশ্যই একটা গুছানো প্রিপারেশন দরকার। সেই গুছানো প্রিপারেশনটা কীরকম দরকার সেজন্য জয়কুলি আপনাদের সাথে আছে। তো ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্সে আজকে আমি দুটা চ্যাপ্টার নিয়ে, দুটা সাবজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। একটা হচ্ছে কেমিস্ট্রি এবং বায়ো। কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো কেমিস্ট্রি এবং বায়োলজির প্রথমে কেমিস্ট্রি আমি দুটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যে দুটা চ্যাপ্টার থেকে আসলে বলতে গেলে আমাদের কোশ্চেন জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের বরাবরই আসছিল, গতবারও আসছিল, এর আগের বার যখন আমরা কোশ্চেন অ্যানালাইসিস করছিলাম, পরীক্ষা যখন হয়েছিল এখান থেকে আসছিল। যেমন ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এখান থেকে আমাদের কোশ্চেন আসছে। গুণগত রসায়ন থেকে কোশ্চেন আসছে। এবং বায়োলজির দুটো চ্যাপ্টার আমাদের আছে, একটা হচ্ছে যে কোষ ও এর গঠন এবং কোষ বিভাজন। এই দুটো চ্যাপ্টার থেকে বলতে গেলে আমাদের কোশ্চেন আসেই। তো আজকের আমি ক্লাসটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো সবাই কমেন্ট করবেন যে আপনারা আসলে ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কিনা, ভয়েসটা ঠিকঠাক মতো সবাই শুনতে পারতেছেন কিনা এবং আমার বোর্ডটা ক্লিয়ার কিনা সবাই একটু আমরা কমেন্ট করি। এবং যার যার অবস্থান থেকে একটু আমরা সবাই টাইমলাইনে ক্লাসটা শেয়ার দিব, শেয়ার দিয়ে সবাই একটু সবাই একটু ডান লিখি, সবাই একটু আমরা ডান লিখবো। সবাই একটু কমেন্ট করবেন যে আমার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কিনা এবং হচ্ছে যে বোর্ডটা ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত কমেন্ট করবেন। আমি সবাই আসা মাত্রই আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিচ্ছি, সবাই আসা মাত্রই ক্লাসটা শুরু করে দিচ্ছি। অলরেডি আমাদের সাথে অনেকে জয়েন করেছে। আমরা সবাই যার যার অবস্থান থেকে একটু টাইমলাইনে ক্লাসটা শেয়ার দিব। সবাই একটু কমেন্ট করবেন যে আপনারা আমার ভয়েসটা শুনতে পারতেছেন কিনা, সবাই একটু কমেন্ট করবেন। সবাই একটু আসা মাত্র আমি ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, তো আমাদের যারা বিশেষ করে বিজ্ঞান বিভাগে যারা আমরা পরীক্ষা দিব, বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিব, যারা আসলে আমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সহায়িকা বইটা এখন পর্যন্ত আমরা সংগ্রহ করছি, যারা আমি আপনাদেরকে পৃষ্ঠা নম্বর বলে দিব, পৃষ্ঠা নম্বর অনুযায়ী আপনারা একটু সবাই বইটা ওপেন করবেন, সবাই বইটা ওপেন করবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি বারবার বলতেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো এই চ্যালেঞ্জিং ব্যাপারে নিজেকে অবশ্যই দুর্দান্তভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? ওকে, তো আজকে ল্যাবরেটরি যে নিরাপদ যে ব্যবহার এবং গুণগত যে রসায়ন, এটা নিয়ে যদি আমি আলোচনা করি, আমি প্রথমে আমি আপনাদের সামনে ল্যাবরেটরি দেখেন, সবাই একটু আমরা 475 নম্বর পেজটা একটু আমরা সবাই বের করি। 475 নম্বর পেজটা, 475 নম্বর পেজটা আমরা সবাই একটু ওপেন করি। 475 নম্বর পেজটা আমরা সবাই একটু ওপেন করব, ঠিক আছে? আচ্ছা, দেখেন একটু কথা, এখানে আসলে আমাদের হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা বইটা কীভাবে আসলে আমাদের সাজানো হয়েছে। দেখেন, প্রথমে আমাদের যে সমস্ত গ্লাস, যে সমস্ত রিয়েজেন্ট আছে, আমরা কিভাবে আসলে ওয়াশ করি, ওয়াশ করার জন্য আমাদের সোডিয়াম কার্বনেট দ্রবণ দরকার, তারপর হচ্ছে ডিটারজেন্ট ডেকন 90 দরকার, ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ দরকার, অ্যালকোহল এবং অ্যাসিডিন দরকার, ক্লিনিং মিশ্রণ দরকার। তো আমাদের এই যে বইটার ভিতরে প্রথমে যে সমস্ত রিয়েজেন্টগুলোর নাম আছে এবং রিয়েজেন্টের সাথে আমাদের কি আছে দেখেন তো, আমাদের খুব সুন্দর করে বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের এখানে কি আছে বলা আছে বইটার মধ্যে, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন এই যে টপিক্সটা, এই টপিক্স থেকে কিন্তু আমাদের জাতীয়তে কিন্তু কোশ্চেন আমাদের আসে। এটা কিন্তু আমাদের 475 নম্বর পেজটা বইটার ভিতরে আমাদের আছে। সেটা হচ্ছে যে দেখেন আমাদের ল্যাবরেটরি প্রয়োজনীয় গ্লাস সামগ্রীগুলো কি কি, যেমন পরিমাপক সিলিন্ডার, পিপেট আসলে কি কাজে ব্যবহার করা হয়, বুলেট কি কাজে ব্যবহার করা হয়, আয়তনিক ফ্লাস্কটা আমাদের কি কাজে ব্যবহার করা হয়, তারপর টেস্ট টিউবটা কি কাজে ব্যবহার করা হয়, এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপরে দেখেন এখানে কিন্তু একটা পয়েন্ট দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের বইটার মধ্যে, সেটা হচ্ছে রাজ অম্ল বা অ্যাকুয়া রিজিয়েটা কি। এটা কিন্তু জাতীয়তে খুবই আসার মতো একটা কোশ্চেন। রাজ অম্ল বা অ্যাকুয়া রিজিয়েট আমরা আসলে কাকে বলবো, অবশ্যই মাথায় রাখবেন। 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে অনুপাতে যে দ্রবণটা, সেটাকে অবশ্যই আমরা কি বলতেছি, রাজ অম্ল বা অ্যাকুয়া রিজিয়া বলতেছি। এটা কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের কি দেয়, কোশ্চেনটা দেয়। ওকে, অলরেডি আমাদের সাথে জয়েন করেছি শিলা নীলা জি, আলহামদুলিল্লাহ, কেমন আছি? আচ্ছা স্যার, একটু বলেন ভর্তি পরীক্ষা দিলে কি লাভ হবে? অবশ্যই লাভ হবে, ঠিক আছে? ওকে, এরপর দেখেন এই যে পয়েন্টটা আমাদের বইটার ভিতরে
এই যে পয়েন্টটা ক্ষতিকর বিপজ্জনক রাসায়নিক দ্রব্য, যেমন কোন ধরনের আমাদের এলিমেন্টগুলো আছে যেগুলো আসলে পানির সংস্পর্শে আপনার আগুন ধরবে, কোনগুলো আমাদের বাষ্পে আগুন ধরবে, কোনগুলো চোখের জন্য ক্ষতিকর, এগুলো কিন্তু মোট কথা আমাদের বইতে কিন্তু সবগুলো কিন্তু গুছানো আছে। যেমন দেখেন এখানে কিন্তু বিষাক্ত রিয়েজেন্টের পরিবর্তে কিভাবে আমরা বিকল্প রিয়েজেন্ট ব্যবহার করি, যেমন ক্লোরোফর্মের পরিবর্তে আসলে আমরা কি ব্যবহার করতে পারি, কার্বন টেট্রাক্লোরাইডের ব্যবহৃত কি ব্যবহৃত করতে পারি, বেনজিনের পরিবর্তে কি ব্যবহৃত, এগুলো কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেমন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বইটার মধ্যে খুবই সুন্দর করে পয়েন্ট আকারে আছে। যেমন দেখেন এখানে একটা বলা আছে কি দেন তো, টিংচার আয়োডিন। টিংচার আয়োডিনটা আসলে কি? টিংচার আয়োডিনটা হচ্ছে যে 2 গ্রাম আয়োডিন, 3 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড, 50 ml ইথানল আর 40 ml ডিস্টিল ওয়াটারে যে সংমিশ্রণটা হবে সেটা অবশ্যই কিন্তু আমরা কি দিব, টিংচার আয়োডিন বলবো। আচ্ছা, একজন কোশ্চেন করেছে স্যার বিজ্ঞান বিভাগ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট পাওয়া যায়, আমি নার্সিংয়ের প্রিপারেশন নিচ্ছি। দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের পিওর যে সাবজেক্টগুলো আছে সেখানে কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, জিওলজি আছে, বোটানি আছে, ঠিক আছে, সাবজেক্টগুলো কিন্তু আমরা পেতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের বইটার ভিতরে কী দেওয়া আছে, বিভিন্ন অবস্থায় ফার্স্ট এইড, মানে ফার্স্ট এইড মানে কি আমাদের কখনো যদি কোনো কারো যদি মেডিসিন লাগতেছে সে ফার্স্ট এইড আমরা কি ব্যবহার করব, যেমন ত্বকে যদি কারো যদি অ্যাসিড লাগে তখন আমরা কি ব্যবহার করব, যেমন ত্বকে যদি অ্যাসিড লাগে অবশ্যই কিন্তু ফার্স্টে আমরা ওয়াটার দিয়ে সেই জায়গাটা অবশ্যই আমরা মুছে দিব এবং ক্ষতস্থানে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রব্য দিয়ে ধুয়ে নিতে হবে। যেমন আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেনটা কিন্তু দিতে পারে ত্বকে যদি আমাদের অ্যাসিড লাগে তাহলে আমাদের কি হচ্ছে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রব্য নিয়ে সেটা কি করতে হবে, ধুয়ে নিতে হবে। আর ত্বকে যদি খাল লাগে, যেমন ত্বকের মধ্যে স্কিনের মধ্যে আপনারা সাপোজ মনে করেন পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগলো অথবা স্কিনের মধ্যে আপনার সোডিয়াম হাইড্রোক্সাইড লাগলো, তখন আপনাকে কি করতে হবে বলেন তো, তখন সেই জায়গাটা আপনি 5% ইথানোয়িক অ্যাসিড দ্বারা ধুয়ে নিতে হবে। তো অ্যাসিড লাগলে আমি কি দিব, আমার ত্বকের মধ্যে যদি যে কোনো অ্যাসিড, যেমন আমরা কিন্তু সবাই জানি HCl-টা কিন্তু একটা তীব্র অ্যাসিড, তাই না, HCl-টা যদি ত্বকের মধ্যে লাগে সেই জায়গাটা অবশ্যই বাইকার্বনেট দ্বারা ধুয়ে নেবেন। আর ত্বকের মধ্যে যদি খাল লাগে, দ্যাট মিনস পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে, সেখানে আপনি 5% ইথানোয়িক অ্যাসিড দিবেন, ঠিক আছে। মোট কথা প্রত্যেকটা পয়েন্ট করে কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে জয়কলি বইটা আছে খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে, ওকে। এরপরে দেখেন অ্যাট এ গ্লান্স আমাদের এখানে বলা আছে বইটার ভিতরে। অ্যাট এ গ্লান্স কি বলা আছে, অ্যাট এ গ্লান্সে কি বলা আছে, যেমন এইটা হচ্ছে যে অ্যাট এ গ্লান্স হচ্ছে আমাদের সবাই একটু 477 নম্বর পেজটা যদি আমরা বের করি, যেমন দেখেন একটা কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে এটা দিবে, সেটা হচ্ছে যে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহলকে আমরা কি অ্যালকোহল বলি। 70% আমরা জানি আইসোপ্রোপাইল অ্যালকোহল, সেটা 70% 80% হতে পারে। এই 70% আইসোপ্রোপাইল অ্যালকোহলকে আমরা কি অ্যালকোহল বলবো, অবশ্যই রাবিং অ্যালকোহল বলবো, ঠিক আছে। তো মোট কথা আমাদের বইটার ভিতরে খুব সুন্দর করে প্রত্যেকটা টপিকস ধরে ধরে আলোচনা করা আছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেসিফিক কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তো এরপর দেখেন আমাদের কিন্তু এই জায়গায় বইটার ভিতরে কি বলা আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় বিগত বছরে কি কোশ্চেনগুলো দেওয়া আছে, যেমন 24-25-এ নিচের কোনটি রাসায়নিক দ্রব্য বিস্ফোরক, এগুলো দেওয়া আছে। এরপর আমাদের যে কোশ্চেনগুলো দেওয়া আছে বইটার ভিতরে পার্ট 4-এ দেখেন, পার্ট 4-এ কি দেওয়া আছে, পার্ট 4-এ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের কি কোশ্চেনগুলো আসলে আসতে পারে সেগুলো নিয়ে আমাদের এখানে কি করা হয়েছে বলেন তো, আলোচনা করা হয়েছে, ঠিক আছে, ওকে। এরপরে আমি আপনাদের সামনে একটু কোশ্চেন সলভে চলে যাব। সবাই তো আমার সাথে কোশ্চেন সলভ করবেন, সবাই তো আমার সাথে কোশ্চেন সলভ করবেন। ওকে, ঠিক আছে। তো আমি এখন ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে কী কী ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমরা সবাই একটু কমেন্ট করব, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করব। সবাইকে আমি 2 সেকেন্ড সময় দিব, সবাই একটু আমি রিকল করবো ক্লাসটা। যেমন দেখেন প্রথম যে কোশ্চেনটা কী দেওয়া আছে, নিচের কোন রাসায়নিক দ্রব্যটা হচ্ছে যে আমাদের বিস্ফোরক পদার্থ, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25-এ কোশ্চেনটা কিন্তু আমাদের আসছে। 4টা অপশন দেওয়া আছে, ট্রাই নাইট্রোটোলুইন যাকে বেসিক্যালি TNT বলা হচ্ছে, তারপরে পানি দ্যাট মিনস হলো H2O, সোডিয়াম ক্লোরাইড হলো NaCl, আর চিনির সংকেতকে আমরা কি বলি, চিনিকে অবশ্যই আমরা সুক্রোজ বলি, চিনিকে অবশ্যই আমরা কি বলতেছি, সুক্রোজ বলি। যে সুক্রোজের সংকেত কিন্তু আমরা কিন্তু সবাই জানি, সুক্রোজ মানে কি, সুক্রোজ মানে হচ্ছে যে গ্লুকোজ প্লাস হলো ফ্রুক্টোজ, ঠিক আছে। গ্লুকোজের সংকেত কি জানি C6
H12O6 হলো গ্লুকোজের সংকেত, আর ফ্রুক্টোজের সংকেত কি C6H12O6। এর কারণটা হচ্ছে যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হলো একে অন্যের আইসোমার, তো এটাকে কিন্তু যোগ করলে আমাদের কি দাঁড়াচ্ছে, যোগ করলে দাঁড়াচ্ছে C12H24O12। আমরা কিন্তু জানি দুটা মনোস্যাকারাইড যদি একসাথে একত্রিত হয় সেখান থেকে আমাদের কি হয়ে যায়, এক অণু পানি বের হয়ে যাচ্ছে। তাহলে সুক্রোজের সংকেতটা কি দাঁড়াচ্ছে, অবশ্যই দাঁড়াচ্ছে C12H22O11। এটা কিন্তু আমাদের সুক্রোজের সংকেত। এই সুক্রোজের সংকেতটা কি, এটা কিন্তু আমাদের রসায়ন থেকে পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাই সুক্রোজ মানেই হচ্ছে যে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। গ্লুকোজের সংকেত হলো C6H12O6, আর ফ্রুক্টোজ হলো গ্লুকোজের হলো আইসোমার। যখন দুটা মনোস্যাকারাইড একত্রে অ্যাটাচড হয় তখন সেখান থেকে এক অণু পানি আমাদের বের হয়ে যাবে, ঠিক আছে, এক অণু পানি বের হয়ে যাবে, ঠিক আছে, ওকে, এটা হলো সংকেত। তো এই যে তিনোটা কিন্তু একটাই কিন্তু আমাদের রাসায়নিক দ্রব্য না, কিন্তু TNT, ট্রাইনাইট্রোটোলুইন, এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ, এটা বোম জাতীয় পদার্থ ব্যবহার করার জন্য ইউজ করা হয়। তাহলে অবশ্যই অ্যান্সার কি হবে, একের অ্যান্সার হলো এ। তো যারা এখন পর্যন্ত আমরা জয়েন করেন সবাই একটু আমরা দ্রুত জয়েন করার চেষ্টা করি। আচ্ছা, ফারজানা তিশা বলছে স্যার আমি ভার্সিটি প্রিপারেশন নিতেছি, যদি পাবলিক ভার্সিটিতে চান্স না হয় তারপরে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ থাকবে? দেখেন, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু লাস্ট পরীক্ষা গুচ্ছতে পরীক্ষা, সেটা আপনারা জানেন। গুচ্ছতে ভর্তি পরীক্ষা হয়তো আপনাদের এপ্রিলে হবে, কিন্তু হয়তো বা এর আগেও কিন্তু আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্মটা ছেড়ে দিবে। তো আপনাদের বুদ্ধিমানের কাজ হলো জাতীয় বিশ্ববিদ্যালয় অবশ্যই ফর্মটা নেওয়া এবং ঠিকঠাক মতো প্রিপারেশনটা নেওয়া। ওকে, অলরেডি সিনারিলা অ্যান্সার করেছে, তো সুহাদা একটা তনি, ওকে ধন্যবাদ। ওকে, আমি পরের কোশ্চেনে চলে আসবো। দেখেন পরের কোশ্চেনে কি দেওয়া আছে, সোডিয়াম ধাতু। দেখেন কি দেওয়া আছে, সোডিয়াম ধাতু। আমরা জানি যে ধাতু যেটা আছে, সোডিয়াম যে ধাতুটা আসতেছে, এই সোডিয়াম ধাতু সংরক্ষণ করা হয় কোন দ্রাবকে? আচ্ছা, দ্রাবক মানে কি বলেন তো? আমরা কিন্তু জানি যে দ্রবণ মানে কি, দ্রবণ মানে হচ্ছে যে দ্রব প্লাস হচ্ছে দ্রাবক ইকুয়াল হচ্ছে আমাদের দ্রবণ, মানে সলিউশন ইকুয়াল হচ্ছে সলভেন্ট প্লাস হচ্ছে সলিউট। তো এখন দ্রাবক যেমন পানি কিন্তু ডেফিনেটলি একটা উৎকৃষ্ট দ্রাবক, ঠিক আছে, কিন্তু সোডিয়াম যে ধাতুটা যে আমাদের আছে, এই সোডিয়াম ধাতু সংরক্ষণ করা হয় কোন দ্রাবকে? এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 কোশ্চেনটা আসছিল। আমরা সবাই দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করব। বলেন সোডিয়াম ধাতু কোন জায়গায় আমরা সংরক্ষণ করব? বলেন সোডিয়াম ধাতুটা আমরা কোন জায়গায় সংরক্ষণ করব? আমি আপনাদের কাছে অ্যান্সারটা ছেড়ে দিলাম, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন। সোডিয়াম ধাতুটা আসলে কোন জায়গায় আমরা সংরক্ষণ করব, ঠিক আছে? আচ্ছা, যেমন দেখেন এই যে এখানে COOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের হচ্ছে যে মূলকের সংকেত। তো এই জায়গায় আসলে আমরা কোন জায়গায় হচ্ছে আমরা সোডিয়াম ধাতুটা সংরক্ষণ করব? বলেন সোডিয়াম ধাতুটা আমরা কোন, সামিউল হক বিশাল বসে 2-এর ডি, সিনানীলা বসে 2-এর ডি। আমি সবার কাছ থেকে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি। বলেন সোডিয়াম ধাতুটা সংরক্ষণ করব কোথায়? হ্যাঁ, সোডিয়াম ধাতু সংরক্ষণ করবে, এটা অ্যান্সার হচ্ছে 2-এর ডিতে আমরা সংরক্ষণ করব। ওকে, পরের কোশ্চেন দেখেন, এই কোশ্চেনটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 কোশ্চেনটা কিন্তু আমাদের আসছিল। কোশ্চেনটা দেখেন কি দেওয়া আছে, আমরা একটু সবাই একটু দ্রুত ক্লাসটাতে আমরা জয়েন করি, সবাই একটু দ্রুত ক্লাসটাতে আমরা জয়েন করব, এবং যারা এখন পর্যন্ত আসলে আসেননি সবাই একটু ক্লাসটা করবেন, কারণ দেখেন ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা করলে আপনাদের বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? দেখেন কি কোশ্চেনে কি দেওয়া আছে, কোন পদার্থ মানে এমন একটা মানে ইনগ্রিডিয়েন্ট আছে যে পদার্থটা যদি আপনার স্কিনে লাগে তাহলে শরীরের ভিতরে প্রবেশ করে শরীরে ক্ষতি সাধন করে। কোনটা আসলে মানে কোন যে এমন একটা কোনটা আসলে আপনার ক্ষতি সাধন করবে? সোডিয়াম ক্লোরাইড ক্ষতি সাধন করতেছে, নাকি পানি, নাকি হচ্ছে বেনজিন, নাকি হচ্ছে নারকেল তেল? এর মধ্যে কোন পদার্থ যদি আপনি স্কিনে লাগে তাহলে শরীরের ভিতরে প্রবেশ করলে শরীরের ক্ষতি সাধন হচ্ছে করবে? ডেফিনেটলি সোডিয়াম ক্লোরাইড কোনো ক্ষতি করবে না, পানিও ক্ষতি করবে না, কোকোনাট অয়েলও কখনো ক্ষতি করবে না। তাহলে কে ক্ষতি করতেছে বলেন তো? অবশ্যই বেনজিন আমাদের ক্ষতি করতেছে। 3-এর অ্যান্সার কত হচ্ছে? অবশ্যই 3-এর অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি পরের কোশ্চেনে চলে আসতেছি, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। এই কোশ্চেনটা আমাদের নিটোরে 2024-25 আসছিল, বাট এই কোশ্চেনটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসার মতো একটা কোশ্চেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসার মতো একটা কোশ্চেন। কোশ্চেনে কি দেওয়া আছে, দাহ্য পদার্থ, দ্যাট মিনস ফ্লেমেবল যে সমস্ত সাবস্টেন্স আছে, ফ্লেমেবল যে সমস্ত দাহ্য পদার্থ, তাদের গলনাঙ্কটা আসলে কত? তাদের গলনাঙ্কটা আসলে কত? দেখেন 60 ডিগ্রির নিচে, 60 ডিগ্রির উপরে, 70 ডিগ্রির নিচে,
নাকি 70 ডিগ্রির উপরে? একটু সবাই কমেন্ট করবেন, বলেন দাহ্য পদার্থের গলনাঙ্কটা আসলে কত? দাহ্য পদার্থের গলনাঙ্কটা কত? দেখেন দাহ্য পদার্থের গলনাঙ্ক কিন্তু সব সময় কিন্তু আমাদের 60 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হবে, 60 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হবে। তা দাহ্য পদার্থের গলনাঙ্ক কত? অবশ্যই অ্যান্সার কি বলতে, 4-এর অ্যান্সার হচ্ছে এ। ওকে, আমি যদি পরের কোশ্চেনে চলে আসতেছি, যেটা হচ্ছে যে বিডিএসএ 2024-25 কোশ্চেনটা আসলো, বাট এই কোশ্চেনটা কিন্তু আমাদের এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসার মতো একটা কোশ্চেন। তো কোশ্চেনে কি দেওয়া আছে, আমি কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আমাদের বইয়ের ভিতরে হুবহু টপিকস ধরে আলোচনা করা আছে। ত্বকে অ্যাসিড যদি পড়ে, সেটা যে কোনো অ্যাসিড হতে পারে, এসএল হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, ত্বকে যদি অ্যাসিড যদি পড়ে, তাহলে আপনি কোন দ্রবণটি আপনি ব্যবহার করবেন? 5% সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করবেন, নাকি 5% পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করবেন, নাকি 5% সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করবেন, নাকি হচ্ছে 5% সোডিয়াম কার্বনেট ব্যবহার করবেন? ত্বকে যদি আমাদের অ্যাসিড যদি পড়ে, তাহলে আমরা কোন অ্যাসিডটা ব্যবহার করব? অবশ্যই মাথা রাখবেন, ত্বকে যদি অ্যাসিড যদি পড়ে, ত্বকে অ্যাসিড পড়লে আমরা যে সলিউশনটা ইউজ করি, সেই সলিউশনটা হচ্ছে যে 5% সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, এই যে 5% কথাটার মানে কি? কেউ কি আপনারা বলতে পারবেন? 5% কথাটার মানে হচ্ছে যে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ আমরা ইউজ করি। তার মানে কি, এর মধ্যে 95% থাকবে হচ্ছে পানি, আর বাকি হচ্ছে যে 5% আমার কি থাকবে? সোডিয়াম বাইকার্বনেট থাকবে। যদি বলা হতো 3%, তাহলে 3% সোডিয়াম বাইকার্বনেট, বাকি হলো 97% আমাদের কি থাকতো? বন্ধ পানি থাকতো। ঠিক আছে, ত্বকে যদি অ্যাসিড যদি পড়ে, আমরা কোনটা ব্যবহার করব? অবশ্যই 5% সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করব। সবাই একটু আমরা দ্রুত ক্লাসটাতে জয়েন করি। ওকে, সবাই এতটুকু বন্ধ কোশ্চেন ক্লিয়ার কিনা আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি। সবাই ক্লিয়ার কিনা? সবাই তো কমেন্ট, সবার কাছে কমেন্ট জানতে চাচ্ছি। সবাই এতটুকু বন্ধু ক্লিয়ার কিনা এটা কথা বলবেন, ঠিক আছে? তার মানে 5-এর অ্যান্সার হচ্ছে এ। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমি পরের কোশ্চেন যদি চলে আসবো, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনটা দেখেন কি দেওয়া আছে। ক্রোমিক অ্যাসিড দ্বারা ক্রোমিক, আমরা জানি বুরেট, যে আমাদের ল্যাবে যে আমরা বুরেট যে ইউজ করি, সেই বুরেটটা আপনার পরিষ্কার করার জন্য আমরা কোন অ্যাসিড ইউজ করি? ক্রোমিক অ্যাসিড ব্যবহার করি। ল্যাবে যে আমরা বুরেটটা যে পরিষ্কার করি, ক্লিন করার জন্য আমরা ক্রোমিক অ্যাসিডটা ব্যবহার করে। আছে খুব ভালো কথা। তো এই ক্রোমিক অ্যাসিড দ্বারা যদি বুরেটটা পরিষ্কার করা হয়, তাহলে আসলে কি ধরনের রিয়াকশন সেখানে সংঘটিত হচ্ছে? যেমন দেখেন, প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয় সেখানে, নাকি নিষ্ক্রিয়করণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে, নাকি বিজারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে, নাকি হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে? আমি আবার রিপিট করতেছি, বুরেট পরিষ্কার করার জন্য মাস্ট বি ক্রোমিক অ্যাসিড দরকার পড়ে। এই ক্রোমিক অ্যাসিড আপনি যদি ইউজ করেন বুরেটটার মধ্যে, তাহলে সে জায়গায় আসলে কি ধরনের রিয়াকশন সংঘটিত হয়? আমরা কিন্তু সবাই কিন্তু জানি প্রতিস্থাপন বিক্রিয়া কি, এটা কিন্তু আমরা সবাই জানি। যখন কোনো নিষ্ক্রিয় বা কম সক্রিয় ধাতুকে অধিক সক্রিয় ধাতুগুলো সরাই দিচ্ছে, সেগুলোকে আমি প্রতিস্থাপন বিক্রিয়া বলতেছি। আচ্ছা, তো বিজারণ এবং জারণ অবশ্যই মাথা রাখবেন, ক্রোমিক অ্যাসিড দ্বারা বুরেট পরিষ্কারকালীন সময় অবশ্যই আমাদের যে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, সেটা আমাদের জারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে। অলরেডি অ্যান্সার করেছে হাওয়ামনি, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, পরের কোশ্চেনে যদি আমি চলে আসি, দেখেন পরের কোশ্চেনে আমি চলে আসবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আসার মতো কোশ্চেন আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে। কোশ্চেনে কি দেওয়া আছে? ল্যাবরেটরিতে নিজের নিরাপত্তা মানে নিজের সেফটি নিশ্চিত করতে কি কি প্রাথমিক ব্যবস্থা নিলে ভুল হবে? তো ল্যাবরেটরিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি প্রাথমিক ব্যবস্থা, আপনি মনে করেন কোনো ল্যাবে আপনি একটা আসেন বা ল্যাবে কাজ করতেছেন, সে ল্যাবে কাজ করার জন্য আপনি কি কি যদি প্রাথমিক ব্যবস্থা নেন, আপনার জন্য ভুল হবে? সবাই একটা কথা বলবেন, সবাই একটা কমেন্ট করবেন, মানে ভুল হবে কোনটা? যেমন অ্যাপ্রন পরা মাস্ট বি, ল্যাবরেটরিতে কাজ করা সম্পর্কে অ্যাপ্রন পরতে হবে, হাতে গ্লোভস পরা অবশ্যই এটাও ঠিক থাকতে হবে, পায়ে জুতা পরা এটাও ঠিক অবশ্যই মাথা রাখবেন। নিরাপদ চশমা পকেটে থাকে না, নিরাপদ চশমাটা আপনাকে অবশ্যই, মানে যেটাকে আমরা সাধারণত আই ওয়াশ বলি, সেই আই ওয়াশটা অবশ্যই আপনার ল্যাবে যখন কাজ করবেন সেটা আপনার চোখে পড়ে থাকতে হবে। তাহলে 7-এর অ্যান্সার কি হচ্ছে বলেন তো? 7-এর অ্যান্সার হচ্ছে বি। ওকে, আমি পরের কোশ্চেনে আমি চলে আসতেছি,
নিচের কোন বর্ণটি পরিবেশ দূষকের প্রতীক? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, জাতীয়তে আসার মতো একটা কোশ্চেন। সবাই একটু আমরা কথা বলবো। নিচের কোন বর্ণটি পরিবেশ দূষকের প্রতীক? সবাই একটু কথা বলবেন, বলেন নিচের কোন বর্ণটি পরিবেশ দূষণের প্রতীক? বলেন 8-এর অ্যান্সার কি হবে? সবার কাছ থেকে অ্যান্সার জান। নিচের কোন বর্ণটি আপনার পরিবেশ দূষকের প্রতীক? মানে পরিবেশ দূষকের প্রতীকটা আসলে কি? ও, টি, সি নাকি এন? অবশ্যই মাথায় রাখবেন, এন দ্বারা আমরা বুঝাই যে এই দ্রব্যতা বা এই এলিমেন্টটা সে পরিবেশ দূষক। তাহলে অবশ্যই 8-এর অ্যান্সার কি হবে? 8-এর অ্যান্সার হচ্ছে ডি। পরিবেশ দূষকের জন্য আমরা যে সূচকটা ব্যবহার করব অবশ্যই হচ্ছে এন দ্বারা আমরা ব্যবহার করব। ঠিক আছে, ওকে। অলরেডি অনেকে অ্যান্সার করেছে, শিলানীলা ধন্যবাদ, অনন্যা চৌধুরী। ওকে, পরের কোশ্চেন দেখেন, এটাও কিন্তু আমাদের বইতে দেওয়া আছে, খুব সুন্দর করে টপিকস আলোচনা করা হয়েছে এবং এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা কি দেওয়া আছে যেমন দেখেন, তো চোখে যদি আপনার ক্ষার পড়ে, চোখে যদি আপনার কি পড়ে? ক্ষার পড়ে। যেমন মনে করেন আপনার ল্যাবে কাজ করতেছেন, চোখে আপনার পটাশিয়াম হাইড্রোক্সাইড পড়লো অথবা কি পড়লো? সোডিয়াম হাইড্রোক্সাইড পড়লো, মানে ক্ষার পড়লো। ভালো কথা। তো ক্ষার পড়লে আপনি কোনটি ব্যবহার করা হয়? বলেন কোনটি ব্যবহার করব? 4% মিথানোয়িক অ্যাসিড ব্যবহার করব, 4% ইথানোয়িক অ্যাসিড ব্যবহার করতেছি, নাকি 5% ইথানোয়িক অ্যাসিড ব্যবহার করতেছি, 4% সোডিয়াম বাইকার্বনেট ইউজ করতেছি, নাকি কোনটা ইউজ করতেছি? সবাই একটু কথা বলেন, সবাই একটু কথা বলেন, সবাই একটু কথা বলেন। আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে যাচ্ছি, সবার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, সবাই একটু কথা বলবেন। অনেকে ক্লাস করতেছেন না, এটা খুবই আসলে প্যাথেটিক একটা ব্যাপার। ক্লাসগুলো আসলে যারা করবেন শেষ পর্যন্ত তারাই কিন্তু অনেক ইমপ্রুভ করবেন ভাই। দেখেন কোশ্চেনে কি দেওয়া আছে, চোখে যদি ক্ষার পড়ে তাহলে আপনি কোনটি ব্যবহার করবেন? সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, বলেন চোখে ক্ষার পড়লে কোনটি ব্যবহার করবেন? হ্যাঁ, চোখে যদি আপনার ক্ষার পড়ে অবশ্যই অবশ্যই আপনাকে যে সলিউশনটা ব্যবহার করতে হবে 5% ইথানোয়িক অ্যাসিড আপনি ব্যবহার করবেন। CH3 অবশ্যই ইথানোয়িক অ্যাসিডটা ব্যবহার করতেছেন। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন আমি যদি চলে আসি, দেখেন কেমিস্ট্রি ল্যাবে কখন নিরাপত্তা চশমা ব্যবহার করা আবশ্যক? মানে যখন আপনি কোনো ল্যাবে কাজ করবেন তখন কোন অবস্থায় আপনার মাস্ট বি আপনার চশমাটা ব্যবহার করা আবশ্যক? দ্রবণ প্রস্তুতিতে, যে কোনো একটা সলিউশন আপনি প্রিপারেশন করতেছেন তখন, নাকি রাসায়নিক বস্তু ওজন নিতে, যে কোনো একটা ল্যাবে কাজ করতেছেন আপনি কেমিক্যালের ওজন নিতে তখন, নাকি রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে, নাকি যন্ত্রপাতি পরিষ্কার করার সময়? মানে কোন সময়ে আপনার মাস্ট বি আপনার যে গ্লোভসটা যেটা আছে সেটা মাস্ট বি আপনার ব্যবহার করতে হবে? কখন কখন আপনার ব্যবহার করতে হবে? অবশ্যই মাথায় রাখবেন, দ্রবণ প্রস্তুতির জন্য এটা অতটা নেসেসারি না, পড়া ভালো তো খুব গুরুত্বপূর্ণ না। আপনি মনে করেন কোনো একটা জিনিসে ওয়েট মাপতেছেন, সেটা অতটা গুরুত্বপূর্ণ না, রাসায়নিক বস্তু ওজনিতে না, যন্ত্রপাতি পরিষ্কার করার সময় এটাও না। কিন্তু কোনো কেমিক্যাল সাবস্টেন্স বা কোনো রাসায়নিক পদার্থ যে ভোলাটাইল হয়, কোনো রাসায়নিক সাবস্টেন্স যদি ভোলাটাইল হয় মানে উদ্বায়ী হচ্ছে, উড়ে যায়, মানে আপনি কাজ করতেছেন তখন আপনার অবশ্যই আইয়ের সংস্পর্শে আসবে, তখন অবশ্যই আপনার কি করতে হবে? সেই জায়গায় অবশ্যই নিরাপত্তা চশমা ব্যবহার করতে হবে। 10-এর আনসার কত? সি। ওকে, পরের কোশ্চেন দেখেন, আমি এবার গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। গুণগত রসায়নটা পড়ার আগে আমি আপনাদেরকে আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় জয়কুলি বইটা আছে সেগুলো সম্পর্কে একটু আমি আপনাদের সামনে কথা বলতে চাই। গুণগত রসায়ন নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন সবাই একটু আমরা আমাদের বইটার মধ্যে কি কি ধরনের ইনফর্ম দিয়ে আলোচনা করা আছে। আমরা কিন্তু সবাই কিন্তু জানি পরমাণুর 3 ধরনের কণিকা আছে। একটা হলো স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে কম্পোজিট কণিকা। আমরা জানি যে স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, আর হচ্ছে অস্থায়ী মূল কণিকা হচ্ছে পাইয়ন, মিউন, নিউট্রিনো, মেসন আর পজিট্রন। এগুলো হচ্ছে আমাদের অস্থায়ী মূল কণিকা। আর কম্পোজিট কণিকা আসলে 2টা আছে, একটা কি আছে বলেন তো? ডিউটেরন আর হচ্ছে আলফা কণিকা। যেমন দেখেন এখানে কিন্তু আমাদের বইটার মধ্যে একটু লক্ষ্য করেন সবাই, এখানে ইলেকট্রন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে এবং স্পেসিফিক এতটুকু বলতে পারবো, যেমন পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন দিতে পারে ইলেকট্রন আবিষ্কারককে, ইলেকট্রনের প্রকৃত ভর কি, চার্জ কি। দেখেন একটু কথাটা, ইলেকট্রনের চার্জ কিন্তু নেগেটিভ হয় -1.6 × 10⁻19 কুলম্ব,
প্রোটনের চার্জ কিন্তু অবশ্যই ধনাত্মক হচ্ছে। কত হচ্ছে 1.6, সবাইটা কথা বলি, একটু কমেন্ট করেন তো ইলেকট্রনের চার্জ কত, সবাইটা কমেন্টে জানাই দেন, সবাইটা কমেন্টে জানাই দেন, বলেন ইলেকট্রনের চার্জ কত, -1.6 × 10⁻19 কুলম্ব, আর প্রোটনের চার্জ কত 1.6 × 10⁻19 কুলম্ব। ঠিক আছে, যেমন আপেক্ষিক চার্জ ইলেকট্রন -1 আর প্রোটনের কত +1 আর হচ্ছে নিউট্রনের কত অবশ্যই 0। ঠিক আছে, যেমন দেখেন পারমাণবিক সংখ্যা বলতে আসলে কি বুঝি, কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন অবস্থান করে, প্রোটনের ওই সর্বমোট সংখ্যাকে আমরা অবশ্যই কি বলতেছি, পারমাণবিক সংখ্যা বলতেছি। পারমাণবিক সংখ্যাকে অবশ্যই আমরা জেড দ্বারা প্রকাশ করি, জেড ইকুয়াল পি। কেন জেড ইকুয়াল পি, কেন জেড ইকুয়াল পি এজন্যই হচ্ছে কারণ যত সংখ্যক প্রোটন সংখ্যা সেটাই হচ্ছে আমাদের হলো পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক ভর সংখ্যাটা কি দেখেন ভাইয়েরা, কোনো মূলে পরমাণুতে প্রোটন আর নিউট্রনের যে সামেশনটা, যে সর্বমোট যে সংখ্যা, সেটাকে আমরা ভর সংখ্যা বলবো। ভর সংখ্যা আমরা এ দ্বারা প্রকাশ করি, এ ইকুয়াল পি প্লাস এন। এখন দেখেন একটা পার্থক্য আমাদের বইটার মধ্যে দেওয়া আছে, 479 নম্বর পেজটা আমরা সবাই বের করি। 400 যাদের আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি সহায়িকা বইটা আমাদের আছে, তারা সবাই 479 নম্বর পেজটা একটু আমরা বের করি। একটু দেখেন আলফা, বিটা এবং গামা, এখানে যেমন আপেক্ষিক চার্জ কত, বিটার আপেক্ষিক চার্জ কত, গামার আপেক্ষিক চার্জ কত, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের দিতে পারে। এরপরে যে কোশ্চেনগুলো আসলে না বললেই নয়, আইসোটোপ কি, তারপর আমাদের কি আছে আইসোবার কি, তারপর আইসোটোন কি, এই তিনটা কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সবাই কিন্তু জানি টোপ, আইসোটোপ এই কথাটা মানে কি, যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। আবার রিপিট করতেছি, যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা পরস্পরের কি বলতেছি, আইসোটোপ বলতেছি। যেমন সোডিয়াম এর একাধিক কিন্তু আইসোটোপ নেই। আর তেজস্ক্রিয় আইসোটোপ কিন্তু আবার দুই প্রকার, একটা প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। আমাদের আইসোটোপের ব্যবহারগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন দেখেন কোবাল্ট, টাইটেনিয়াম, আয়োডিন। যেমন কোবাল্ট সেটা অবশ্যই ক্যান্সার আক্রান্ত কোষকে ব্যবহার করার জন্য কি ব্যবহার করা হয়, টিউমারের অবস্থানটা ব্যবহার করার জন্য কোন ধরনের আইসোটোপ ব্যবহার করে। মোট কথা আইসোটোপের কিন্তু হিউজ ইউজ আছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। এই আইসোটোপের ইউজগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের। যেমন পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে ক্যান্সার আক্রান্ত সেলকে ধ্বংস করার জন্য আসলে কি ব্যবহার করা হয়, তারপর টিউমারের অবস্থান নির্ণয় করার জন্য কী ব্যবহার করে, পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখেন আইসোবার কি, আইসোবার কি, আইসোবার হচ্ছে যে যাদের পারমাণবিক সংখ্যাটা আমাদের ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই। আবার রিপিট করতেছি, যাদের ভর সংখ্যা একই তাদেরকে আমরা কি বলতেছি, আইসোবার বলতেছি। আর আইসোটোন কি, যাদের নিউট্রন আছে, তার মানে কি যাদের নিউট্রন সংখ্যা সমান থাকতেছে তাদেরকে অবশ্যই আমরা আইসোটোন বলতেছি। আইসোটোনটা অতটা বেশি গুরুত্বপূর্ণ না। এখন দেখেন এই যে যোজনীর সংখ্যাটা, এটাও কিন্তু পরীক্ষার জন্য আমাদের ভাইয়েরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বইতে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে যে কার্বনেট মূলকের মোট ইলেকট্রন সংখ্যা, মোট যোজন ইলেকট্রন সংখ্যা কয়টা আছে। মোট কথা প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে আমাদের বইটার ভেতরে এখানে কি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছি। যেমন দেখেন এখানে একটা, আপনারা কিন্তু সবাই জানেন অনেক সময় আমাদের বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন দিতে পারে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, তারপর সিলিকনের ভর কত, এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মোট কথা আমাদের বইটার ভিতরে যা যা দরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সবগুলো নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে। ওকে, এরপরে আমি আপনাদেরকে একটু কোশ্চেন সলভ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সবাই একটু ক্লাসে আসি, সবাই একটু ক্লাসে কথা বলার চেষ্টা করবো। যেমন দেখেন প্রথম কোশ্চেন কি দেওয়া আছে, ফুলের নির্যাস হতে সুগন্ধি সংগ্রহ করার পদ্ধতি কোনটি। এই কোশ্চেনটা ন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স ইউনিটে 24-25 কোশ্চেনটা আমাদের আসছিল। চারটা অপশনের কথা বলা আছে, বাষ্পপাতন, পাতন, আংশিক পাতন নাকি ঊর্ধ্বপাতন। ঠিক আছে, সবাই একটু কথা বলি। আমরা কিন্তু এই যে যেমন দেখেন আমি যদি একটু যে কথা পারফিউমের যদি কথা যদি বলি, সে পারফিউমটা কিন্তু মাস্ট বি, মনে করেন পারফিউম বা আতরের যদি কথা বলি, বিভিন্ন ধরনের আতর কিন্তু আমরা ফুল থেকে, ফুলের যে নির্যাস যে আসে, সেই নির্যাস থেকে আমরা কি করি, পারফিউমটা আতরটা বানাচ্ছি। সেই সংগ্রহ করার পদ্ধতি কোনটা, বাষ্পপাতন, পাতন, আংশিক পাতন নাকি ঊর্ধ্বপাতন। সবাই একটু কথা বলেন। ফুলের নির্যাস থেকে সুগন্ধি তৈরি করার পদ্ধতি হচ্ছে অবশ্যই হচ্ছে আমাদের কি বলছে বলতে বাষ্পপাতন। তাহলে একের অ্যান্সার কত, এ। পরের কোশ্চেন
যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2024-25 কোশ্চেনটা আমাদের আসছিল। কোশ্চেনটা দেখেন কি দেওয়া আছে, শিখা পরীক্ষায় কপার কোন রং তৈরি করে? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, বলেন শিখা পরীক্ষায় কপার কোন রং তৈরি করে? আমরা কিন্তু সবাই জানি শিখা পরীক্ষা দ্বারা আমরা যে কোনো ধাতুগুলাকে সেগুলোকে অবশ্যই আইডেন্টিফিকেশন করতে পারি। শিখা পরীক্ষা একটা আছে, তো শিখা পরীক্ষায় আপনার কপারটা, হ্যাঁ শিখা পরীক্ষায় যে কপার যে আমাদের আছে, সে কপারটা আপনার আসলে কোন রং সে তৈরি করে? সবাই একটু কমেন্ট করেন, বলেন শিখা পরীক্ষায় কপার কোন রং তৈরি করে? শিখা পরীক্ষায় কপার বেগুনি রং তৈরি করে না, শিখা পরীক্ষায় কপার লাল রঙও তৈরি করে না, শিখা পরীক্ষায় কপার কমলা রঙও তৈরি করে না। তা আমার কোশ্চেন হচ্ছে যে শিখা পরীক্ষায় কপার অবশ্যই কোন রংটা তৈরি করতেছে? মাথা রাখবেন, শিখা পরীক্ষায় কপার যে রংটা কি করতেছে? অবশ্যই সবুজ রং তৈরি করতেছে। 2 এর অ্যান্সার কত? 2 এর অ্যান্সার হচ্ছে এ। ওকে, তো যারা এখন পর্যন্ত আসলে ক্লাসে জয়েন করেন না, আপনাদের দায়িত্ব হলো সবাইকে নিয়ে ক্লাসটা করা। ক্লাসটা হিউজ ইনফোনে সাজানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। অনেকে ভাববেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা কেন পরীক্ষা দিব, কিন্তু শেষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবচেয়ে বেশি কম্পিটিশন হবে, সবচেয়ে বেশি মেধার পরীক্ষা হবে। ঠিক আছে, ওকে। এরপর দেখেন পরের কোশ্চেনে কি দেওয়া আছে, জাল টাকা শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহৃত হয়? আমাদের যে জাল টাকা যে আছে, সে জাল টাকা শনাক্ত করার জন্য কোন রশ্মি দেবে? এক্স রে, গামা, আইআর নাকি ইউভি? এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে 24-25 কোশ্চেন আমাদের আসছিল, যে জাল টাকা যেটা আছে সে জাল টাকা শনাক্তকরণের জন্য আসলে আমরা কোন রশ্মিটা ব্যবহার করি? অবশ্যই মাথা রাখবেন, জাল টাকা শনাক্তকরণের জন্য আমরা কোন রশ্মিটা ব্যবহার করি বলেন তো? অবশ্যই ইউভি রশ্মিটা ব্যবহার করি। 3 এর অ্যান্সার কত? 3 এর অ্যান্সার হচ্ছে ডি। ধন্যবাদ হাওয়ামণিকে। ওকে, পরের কোশ্চেন আমি যে চলে আসি, কোনটি ঊর্ধ্বপাতিত হচ্ছে? যেমন দেখেন এই কোশ্চেনটা কিন্তু এই এক চ্যাপ্টারটা থেকেই দেওয়া আছে, 24-25 কোশ্চেনটা আসছিল। কোনটি ঊর্ধ্বপাতিত হচ্ছে? সবাই একটা কথা বলবেন, কোনটি আসলে ঊর্ধ্বপাতিত হয়? যেমন এখানে 4টা অপশন দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট ইন্টু 5 অণু পানি। এটা কিন্তু ব্লু ভিট্রিওলের সংকেত, আমরা কিন্তু সবাই জানি। কপার সালফেট আর 5 অণু পানি, এটা কিসের সংকেত বলেন তো? কপার সালফেট ইন্টু 5 অণু পানি, এটা কিসের সংকেত? ব্লু ভিট্রিওলের সংকেত। ঠিক আছে, তো এই যে 5 অণু পানি যে আমাদের আছে, এই 5 অণু পানিকে আমরা কেলাসিত পানি বলতেছি। কেন কেলাসিত পানি? পানিগুলো একসাথে অ্যাটাস্টেড আমাদের কিন্তু এখানে আছে। তো তাহলে কোনটা ঊর্ধ্বপাতিত হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড, ব্লু ভিট্রিওল, ব্রোমিন নাকি আয়োডিন? অনেকে অ্যান্সার করেছে 4-এর অ্যান্সারটা। আমি সবার কাছ থেকে একটু অ্যান্সার নিয়ে দিন, আমি অ্যান্সারটা বলবো। অনন্য চৌধুরী বলেছে 4-এর ডি। আমি সবার কাছে সামিরা মোস্তাক বলেছে 4-এর ডি। সামিউল হক বিশাল বলেছে 4-এর ডি। আমি সবার কাছ থেকে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি, বলেন তো কোনটি ঊর্ধ্বপাতিত হচ্ছে? অবশ্যই মাথায় রাখবেন আয়োডিন যে আমাদের আছে, সে আয়োডিনটা আমাদের কি হচ্ছে? অবশ্যই ঊর্ধ্বপাতিত হচ্ছে। ওকে, পরের কোশ্চেন যদি চলে আসি, এটা কিন্তু একেবারে দুধভাত কোশ্চেন, জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 আসছিল। সবাই একটু জানা উচিত। বলেন পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সবাই কথা বলেন পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? বলেন পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সবাই এটা পারা উচিত। বলেন, আমি এটা অ্যান্সারটা বলবো না। 4টা অপশন দেওয়া আছে, 19, 15, 21 নাকি 17। বলেন পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, বলেন পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? হ্যাঁ, অবশ্যই মাথা রাখতে হবে আমাদের পটাশিয়ামের, আমরা জানি যে পটাশিয়াম যে আছে সে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। একেবারে দুধভাত কোশ্চেন, বাট এই দুধভাত কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার মধ্যে ভুল করি। এই কোশ্চেনে কিন্তু আমাদের আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে 24-25 কোশ্চেনটা আসছিল। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? অবশ্যই হলো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 19। ওকে, পরের কোশ্চেন দেখেন, যেটা আমাদের গুচ্ছতে 2024-25 আসছিল, কিন্তু এই কোশ্চেনটা এবার আমাদের জাতীয়তে দিলেও দিতে পারে। কোন মৌলটিতে সর্বোচ্চ সংখ্যক নন পেয়ার মানে অযুগ্ম ইলেকট্রন আছে? সবাই কথা বলেন, কোনটার মধ্যে অযুগ্ম ইলেকট্রন আছে? অক্সিজেনে অযুগ্ম ইলেকট্রন আছে, নাকি নাইট্রোজেনে, নাকি ক্রোমিয়ামে, নাকি কপারে? বলেন কোনটার মধ্যে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে? কোনটার মধ্যে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে? অক্সিজেন না, নাইট্রোজেনও না, কপারও না। অবশ্যই মাথায় রাখবেন ক্রোমিয়ামের মধ্যে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন কোন জায়গায় আছে?
সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আমাদের ক্রোমিয়ামে আছে। তাহলে 6 এর অ্যান্সার কত? 6 এর অ্যান্সার হচ্ছে সি। 6 এর অ্যান্সার কত? 6 এর অ্যান্সার সি। ওকে, পরের কোশ্চেন দেখেন চলে আসে, পরমাণুর কোন দুইটি কণিকা সংখ্যা পরস্পর সমান? যেটা জগন্নাথ ইউনিভার্সিটিতে 2024-25-এর কোশ্চেন আমাদের চলে আসছে। পরমাণুর কোন দুইটি কণিকার সংখ্যা পরস্পর সমান? প্রোটন আর নিউট্রন, ইলেকট্রন ও পজিট্রন, নিউট্রন ও ইলেকট্রন, নাকি ইলেকট্রন ও প্রোটন? সবাই একটু অ্যান্সার করবেন, সবাই একটু অ্যান্সার করবেন। কোন দুটির মানে কোনো একটা পরমাণুর মানে কোন দুটার সংখ্যা সমান থাকে? যদি আপনার ইলেকট্রন থাকে 6টা, কি কোনটা সমান থাকতেছে, কার ক্ষেত্রে আমাদের সমান থাকতেছে? মাথা রাখবেন আমাদের কোন দুটি কণিকার সংখ্যা পরস্পর সমান, অবশ্যই মাথা রাখবেন ইলেকট্রন আর হচ্ছে প্রোটন, ইলেকট্রন আর প্রোটন এই দুইটার সংখ্যা আমাদের পরমাণুতে সেম থাকে। যদি ইলেকট্রন 7টা থাকে, প্রোটনও থাকবে, সেটা সবাই একটু জানেন আপনারা। অবশ্যই 7-এর অ্যান্সার কত হচ্ছে? 7-এর অ্যান্সার হচ্ছে ডি হচ্ছে। ওকে, পরের কোশ্চেন, নাইট্রেট অ্যানায়নে বলেন নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন রয়েছে? যেটা জগন্নাথে 24-25-এর কোশ্চেনটা আসছিল, সবাই একটু অ্যান্সার করুন। বলেন নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন রয়েছে? বলেন নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন? 19টা না, 31টা না, 23টা না। নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন আছে? অবশ্যই মাথা রাখবেন নাইট্রেট অ্যানায়নে আমার 32টা। কয়টা ইলেকট্রন আসতেছে? 32টা হলো ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? 32টা ইলেকট্রন আছে, ঠিক আছে। ওকে, পরের সংখ্যা দেখেন, অযুগ্ম ইলেকট্রন সংখ্যার ক্রম আসলে কোনটি সঠিক? বলেন অযুগ্ম ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটা সঠিক? কোনটা সঠিক? অযুগ্ম ইলেকট্রন সংখ্যার ক্রম মানে কোনটা থেকে কোনটা অযুগ্ম ইলেকট্রন সংখ্যার ক্রম আমাদের আছে? যেমন এখানে ম্যাঙ্গানিজ, আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, আয়রন, কোনটা আসলে ক্রম মানে সঠিক ক্রম কোনটা? দেখেন আমাদের এখানে যে নন পেজ ইলেকট্রনের ক্রমের সঠিক ইলেকট্রন আমাদের ক্রম হচ্ছে যে ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে আপনার আয়রন, তারপর হচ্ছে কি বলছি বলেন তো? অবশ্যই হলো ক্রোমিয়াম, ঠিক আছে। তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যার সঠিক ক্রম হচ্ছে যে কি? 9-এর অ্যান্সার হচ্ছে এ। 9-এর অ্যান্সার হচ্ছে এ, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন একেবারে দুধভাত কোশ্চেন, বলেন অক্সিজেন কে আবিষ্কার করেন? সবারই পারা উচিত, বলেন সবাই অক্সিজেন কে আবিষ্কার করেন? আইজ্যাক নিউটন, জোসেফ প্রিস্টলি, ক্যাভেন্ডিশ, নাকি নিলস বোর? সবাই একটু কথা বলবেন। মানে অক্সিজেনটা কে আবিষ্কার করেন? স্যার আইজ্যাক নিউটন, জোসেফ প্রিস্টলি, ক্যাভেন্ডিশ, নিলস বোর? এই কোশ্চেনটা কিন্তু এবার জাতীয়তা আসার মতো কোশ্চেন। তো অক্সিজেন আবিষ্কার করতেছে আমাদের হলো জোসেফ প্রিস্টলি, সে কি আবিষ্কার করছে? অক্সিজেন আবিষ্কার করছে, ঠিক আছে। ওকে, তো ব্যাপারটা বারবার বলতেছি, যারা এখন পর্যন্ত আসলে আমাদের বিজ্ঞান বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, এই বইটা যারা এখন পর্যন্ত আমরা সংগ্রহ করি নাই, খুব দ্রুত বইটা সংগ্রহ করে ফেলেন। কারণ এই বইটা সংগ্রহ করেন আমি কিন্তু শুধু আমি না, যারা ক্লাস নেবে আপনাদের কিন্তু বইয়ের পেজ অনুযায়ী পড়াবে, পেজ অনুযায়ী পড়াবে। যেমন আজকে আমি আপনাদের পেজ ধরে ধরে পড়াইছি, ঠিক তেমনি পেজ অনুযায়ী আপনাদেরকে পড়াবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি বায়োতে চলে আসতেছি, যেটা হচ্ছে কোষ আর এর গঠনে যদি চলে আসতেছি, একটু যদি আলোচনা করি কোষ ও এর গঠনে। আসলে আমরা সবাই যদি আলোচনা করি, সবাই একটু 620 নম্বর পেজটা একটু ব্যবহার করি। যেমন দেখেন কোষ ও এর গঠনে বেশ কয়েকজন বিজ্ঞানীর নাম থেকে কোশ্চেন আমাদের বরাবরই আসে। যেমন কোষ আবিষ্কার কে করে, কোষ মতবাদ প্রতিষ্ঠা, এটা নিয়ে কিন্তু আমাদের বইটার ভিতরে খুব সুন্দর করে বিজ্ঞানীর নাম, তারপরে সাল, তার অবদানের কথা বলা আছে। এরপর দেখেন ক্লাসিফিকেশন অফ সেল, কোষের যে প্রকারভেদ, কোষের প্রকারভেদ থেকে কিন্তু পরীক্ষা আমাদের কোষ আছে। শারীরবৃত্তির উপর ভিত্তি করে কিন্তু দুই প্রকার, একটা দেহ কোষ আর জনন কোষ, আর নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আদি কোষ আর প্রকৃত কোষ। আমরা কিন্তু সবাই জানি যে কোষ প্রাচীর, এটা কিন্তু অবশ্যই উদ্ভিদ কোষে একটা অনন্য বৈশিষ্ট্য কোষ প্রাচীর। কোষ প্রাচীর কিন্তু আমার প্রাণী কোষে কিন্তু আমাদের কোষ প্রাচীর কিন্তু নাই। এরপরে যেমন দেখেন এখানে প্রোটোপ্লাজমের চলন দেওয়া আছে। যেমন প্রোটোপ্লাজমের যে চলন যেটা আছে, এখান থেকে কোশ্চেন আমাদের এবার জাতীয়তে দিতে পারে, খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। প্রোটোপ্লাজমের চলন বা মুভমেন্ট, প্রোটোপ্লাজমের চলন দুই ধরনের, একটা হচ্ছে একমুখী আবর্তন আর হচ্ছে বহুমুখী আবর্তন। একমুখী আবর্তনের উদাহরণটা কি? পাতাঝাজি, এটাও কিন্তু আমাদের বইয়ের ভিতরে খুব সুন্দর করে দেওয়া আছে। বহুমুখী আবর্তন যে ট্রাডিশনটা, মোট কথা যা যা দেওয়া আছে আমাদের বইটার ভিতরে প্রত্যেকটা টপিকস কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা,
এরপর যেমন দেখেন এখানে ফ্লুইড মোজাইক মডেল, মোট কথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যে টপিকসগুলো গুরুত্বপূর্ণ আমাদের আছে সেই টপিকসগুলো ধরে ধরে, যেমন দেখেন প্লাজমা মেমব্রেন এটা কি, প্লাজমা মেমব্রেন সম্পর্কে ইনফরমেশনগুলো ধরে দেখো সুন্দর করে, মোট কথা একটা নোটের মতো করে আমাদের বইটার মধ্যে কিন্তু এখানে আলোচনা করা আছে। ফ্লুইড মোজাইক মডেল কি এগুলো সম্পর্কে আলোচনা করা আছে। ঠিক আছে, যেমন দেখেন একটু যদি আপনাদের সামনে আলোচনা করি আমি, সেটা হচ্ছে যে দেখেন এই যে রাইবোজোম, একটু সবাই দেখেন রাইবোজোম। ঠিক আছে, রাইবোজোমকে আমরা কি বলি সবাই কথা বলেন তো? প্রোটিন ফ্যাক্টরি বলি। কেন প্রোটিন ফ্যাক্টরি বলি? কারণ রাইবোজোম হলো সে কি করতেছে, প্রোটিনটা সে তৈরি করতেছে। এটা কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের কিন্তু কোশ্চেন দেয়। রাইবোজোমকে কি বলা হচ্ছে? প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে। রাইবোজোমকে আমরা সার্বজনীন অঙ্গাণু বলি। কেন বলি? কারণ রাইবোজোম হচ্ছে আমাদের আদি কোষেও আছে, রাইবোজোম আমাদের প্রকৃত কোষেও আছে। তারপর কি দেওয়া আছে বলেন তো? আমাদের রাইবোজোমের যে কি আছে বলেন তো? এই যে রাইবোজোমের যে আবিষ্কার, কে আবিষ্কার করে, কে নামকরণ করে, তারপর রাইবোজোমের যে কাজগুলা, মোট কথা প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বইটার মধ্যে খুব সুন্দর করে নোট আকারে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, খুব সুন্দর করে নোট। এরপর দেখেন আমাদের মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার বিশেষ নাম কি? আপনারা কিন্তু সবাই জানি মাইটোকন্ড্রিয়া এমন একটা টপিকস যেটা যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষার মধ্যে আমাদের আসে, জাতীয় বিশ্ববিদ্যালয় আসবে বলতে গেলে মাইটোকন্ড্রিয়াকে আমরা কিন্তু সবাই মানে কোষের শক্তিঘর বলি। কি কি নাম দেওয়া আছে খুব সুন্দর করে দেওয়া আছে, কিন্তু অবস্থানটা কোথায়, তারপর সংখ্যাটা কোথায় আমরা কিন্তু সবাই জানি। প্রত্যেকটা সেলে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত? সবাইটা কমেন্ট করেন তো। প্রতিটা কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কয়টা বলেন তো? অবশ্যই প্রত্যেকটা কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কয়টা? সবাইটা কথা বলি। প্রত্যেকটা কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা 300 থেকে 400টা, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফো। এবং যে যকৃত কোষের সংখ্যা কয়টা বলেন তো? 1000-এর বেশি আমাদের আছে। ঠিক আছে, এবং এই যে মাইটোকন্ড্রিয়ার যে কাজ, যে মনে রাখা যে টেকনিকগুলো কিন্তু আমাদের বইটার মধ্যে দেওয়া আছে। যেমন ক্যাশ ডিলস, কেন? সি ফর ক্যাশে ক্যালসিয়াম আয়ন নিয়ন্ত্রণ করতেছে, সেই শুক্রাণু সে গঠন করতেছে, হরমোনকে কন্ট্রোল করতেছে, ডিএনএ ডিম্বাণু গঠন করতেছে, এনজাইমের গঠন হিসেবে কাজ করতেছে, অ্যাপোপ্টোসিস খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, লিপিড শ্বসন। মোট কথা নোট আকারে কিন্তু আমাদের বইটার মধ্যে এখানে দেওয়া আছে, নোট আকারে বইটার মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এরপর যেমন দেখেন একটু যদি কথা বলি আমি এটা নিয়ে একটু যদি কথা বলি, যেমন দেখেন এটা নিয়ে কথা বলি, ক্রোমোজোম সংখ্যা। একটু যে কথা আছে ক্রোমোজোম সংখ্যা, হ্যাঁ, এই ক্রোমোজোম সংখ্যা থেকে কোশ্চেন কিন্তু বলতে গেলে আমাদের পরীক্ষার মধ্যে আসবেই। ক্রোমোজোম সংখ্যা নিয়ে পরীক্ষার মধ্যে কোশ্চেন কিন্তু আসবেই। সেটা কি দেখেন একটু কথা বলি, ক্রোমোজোম সংখ্যাতে কোশ্চেন আমাদের বলতে গেলে আসবেই, বলতে গেলে এটা কোশ্চেন আমাদের মিস যাবে না। যেমন ভুট্টার ক্রোমোজোম সংখ্যা কি? আমরা সবাই বলি ভুট্টাকে বিষ দিয়ে মেরে ফেলো। ভুট্টাকে কি দিয়ে মেরে ফেলো? বিষ দিয়ে মেরে ফেলো। তাহলে ভুট্টার ক্রোমোজোম সংখ্যা কয়টা? 20টা। তারপর কি ধান থেকে কি হচ্ছে? ভাত হচ্ছে না? বাঙালিরা ভাত কি 24 ঘন্টার মধ্যে যে কোনো একবেলা খায় তো, তাই না? তাহলে ধানের ক্রোমোজোম সংখ্যা কয়টা? অবশ্যই 24টা। আমি ভাত খাবো কি দিয়ে? টমেটো দিয়ে। টমেটোর ক্রোমোজোম সংখ্যা কয়টা? 24টা। তারপর কলা হালি। কেন? কলাটার ক্রোমোজোম সংখ্যা কয়টা? অবশ্যই কলাটার ক্রোমোজোম সংখ্যা 44টা। তারপর দেখেন আমরা জানি মানুষের কয়টা? 46টা। আর গিনিপিগ যে আছে, গিনিপিগ মানুষের পরিবর্তে গিনিপিগ, কারণ কি যে কোনো মেডিসিন যদি আমরা আবিষ্কার করি অবশ্যই মানুষের পরিবর্তে আমরা গিনিপিগে সেটা অ্যাপ্লাই করি। তো মানুষের পরিবর্তে এখানে কয়টা আছে? 46টা আছে না? 46-এর পরিবর্তে কয়টা হবে? অবশ্যই 64টা হবে। ঠিক আছে, কবুতরের কয়টা আছে? 80টা। মোট কথা দেখেন এখানে কিন্তু সবগুলা কিন্তু বোল্ড করে দেওয়া নেই। যেগুলো বোল্ড করে দেওয়া আছে, যেগুলো আমাদের শুধু দেখেন আমাদের বইটার কথা যদি বলি আপনাদেরকে, দেখেন এটা যে কথা যদি বলি, দেখেন এটা কিন্তু বোল্ড করে দেওয়া আছে। পড়ার সময় কিন্তু আপনারা বুঝতে পারবেন গরিলা আসার মতো কোশ্চেন, গিনিপিগ আসার মতো কোশ্চেন, কবুতর আসা। মোট কথা রিভিশন দেওয়ার আগে যেগুলো বোল্ড করা অংশ সেগুলো কিন্তু খুব ভালো করে আমরা দেখে যেতে পারি। ঠিক আছে, ওকে, আচ্ছা। এরপরে আমি যদি একটু মোট কথা প্রত্যেকটা জিনিসটা আমাদের এখানে আলোচনা করি, ডিএনএ, আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড, এগুলো নিয়ে আলোচনা করা আছে। ওকে, আচ্ছা। এরপর আমি কোশ্চেন সলভে চলে যাবো আপনাদের কাছে। সবাই একটু কোশ্চেন আপনাদের সামনে আলোচনা করবেন। প্রথম কোশ্চেন দেখেন কি দেওয়া আছে, ক্রিস্টি কোথায় পাওয়া যায়? জাতীয় বিশ্ববিদ্যালয় 2014-15-তে কোশ্চেন আমাদের আসছিল। 4টা অঙ্গাণুর নাম দেওয়া আছে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম নাকি গলগি কমপ্লেক্স। মাইটোকন্ড্রিয়ার
একটা বিশেষ অংশ হচ্ছে আমাদের ক্রিস্টি। তাহলে ক্রিস্টি আমরা কোন জায়গায় পাচ্ছি? অবশ্যই আমি ক্রিস্টি পাচ্ছি হলো মাইটোকন্ড্রিয়াতে, যেটা কোষের শক্তিঘর নামে পরিচিত। তাহলে একের অ্যান্সার কত? একের অ্যান্সার হচ্ছে এ। পরের কোশ্চেন দেখেন, কোনটি আরএনএ? আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। এর বৈশিষ্ট্য 9। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 14-15তে কোশ্চেনটা আসছিল। এক সূত্রক, ইউরাসিল উপস্থিত, নাইট্রোজেন ক্ষারক উপস্থিত, নাকি ডিঅক্সি রাইবোজ সুগার? সবাই একটু কথা বলবেন, সবাই একটু কথা বলবেন, সবাই একটু কথা বলবেন। কোনটি আরএনএ বৈশিষ্ট্য নয়? বলেন কোনটি আরএনএ বৈশিষ্ট্য? আচ্ছা, আরএনএ তো অবশ্যই এক সূত্রক, এটা সত্য। বৈশিষ্ট্য মিথ্যা। ইউরাসিল উপস্থিত, এটা হচ্ছে আমাদের সত্য। নাইট্রোজেন ক্ষারক উপস্থিত, এটা আমাদের সত্য। বৈশিষ্ট্য নয়, ডিঅক্সি রাইবোজ সুগার উপস্থিত না, না আরএনএ বৈশিষ্ট্য নয়। এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার 2 এর অ্যান্সার ডি। ওকে, পরের কোশ্চেন চলে আসি, নিচের কোনটিতে স্টেম সেল থাকে? জগন্নাথে 2024-25 কোশ্চেনটা আসছিল, এখানে 5টা অপশন আমাদের দেওয়া আছে। কোনটিতে আমাদের স্টেম সেল থাকে? সবাই কথা বলেন, কোনটিতে স্টেম সেল? অগ্নাশয়, যকৃতে, অস্থিমজ্জায়, নাকি কোনটিতে? বলেন কোনটিতে স্টেম সেল থাকে? আমরা কিন্তু সবাই জানি স্টেম সেল যে আমাদের থাকে, স্টেম সেল যে আমাদের থাকে অস্থিমজ্জায় থাকে। স্টেম সেল, স্টেম সেল কোন জায়গায় থাকতেছে? অস্থিমজ্জায় থাকে। অস্থিমজ্জা, যাকে আমরা কি বলি? বোন ম্যারো বলি। অস্থিমজ্জা আমরা কি বলতেছি? বোন ম্যারো বলি। অস্থিমজ্জা আমরা কি বলি? বোন ম্যারো বলি। ঠিক আছে, নিচে কোনটিতে স্টেম সেল থাকে? অবশ্যই 3 এর অ্যান্সার হলো সি। ওকে, পরের কোশ্চেন, সাস্টে 2024-25 কোশ্চেন আমাদের আসছিল, ইন্টিগ্রাল প্রোটিন কোনটির গঠনিক উপাদান? বলেন, 4টা অপশন দেওয়া আছে, সবার কাছে অ্যান্সার জানতে চাচ্ছি। ইন্টিগ্রাল প্রোটিন কোনটির গাঠনিক উপাদান? সেল ওয়াল, সেল মেমব্রেন, ফ্লাজেলা, নাকি পিলি? ইন্টিগ্রাল প্রোটিন কি সেল ওয়াল মানে কোষ প্রাচীরের, নাকি সেল মেমব্রেনের, ফ্লাজেলা, নাকি পিলি? বলেন ইন্টিগ্রাল প্রোটিন কোনটির গঠনিক উপাদান? অবশ্যই মাথা রাখবেন, ইন্টিগ্রাল প্রোটিন হচ্ছে আপনার সেল মেমব্রেনের। ইন্টিগ্রাল প্রোটিন কোনটির গাঠনিক উপাদান? সেল মেমব্রেনের গাঠনিক উপাদান। 4 এর অ্যান্সার কত? 4 এর অ্যান্সার হচ্ছে বি। পরের কোশ্চেন দেখেন, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি বলে? যেটা হাজিদানের সে 24-25 কোশ্চেনটা আসছিল, সবাই কথা বলবেন। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককে কি বলতেছে? মাইক্রোফাইব্রিল, ফাইব্রিল, ফাইবার, নাকি মাইসেলি? সবাই কথা বলেন, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। আমি অ্যান্সারটা বলবো না, সবাই কথা বলবেন। বলেন কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি? ধন্যবাদ অনন্যা চৌধুরীকে। আমরা কিন্তু সবাই জানি কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে আমাদের মাইসেলি। 5 এর অ্যান্সার হচ্ছে ডি। পরে কোশ্চেন দেখেন, বলেন কোন কোষটার মধ্যে একের বেশি নিউক্লিয়াস থাকে? লিভার কোষে, স্নায়ু কোষে, জনন কোষে, নাকি আপনার রক্তকণিকায়? মানে কোন সেলটার মধ্যে আপনার একের বেশি কি আছে বলেন তো? নিউক্লিয়াস আছে। বলেন স্নায়ু কোষে না, স্নায়ু কোষে একের বেশি নিউক্লিয়াস থাকে না, জনন কোষে একের বেশি নিউক্লিয়াস থাকে না, রক্তকণিকাও থাকে না। তাহলে কোন কোষে একের বেশি নিউক্লিয়াস থাকতেছে? মাস্ট বি, মাথা রাখবেন আপনারা, লিভার কোষে। লিভার কোষে কি থাকে? যকৃত কোষে একের বেশি নিউক্লিয়াস। বলেন মানব দেহের মধ্যে দীর্ঘতম কোষ কোনটি? 4টা অপশন দেওয়া আছে, স্নায়ু কোষ, রক্ত কোষ, যকৃত কোষ, নাকি পেশি কোষ? সবাইটা কথা বলেন, সবাইটা কথা বলবেন। মানব দেহের মধ্যে সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি? আমরা আমাদের বইয়ের ভিতরে ডাইরেক্ট বলা আছে মানব দেহের মধ্যে সবচাইতে দীর্ঘতম কোষ হচ্ছে মোটর নিউরন। মানব দেহের মধ্যে সবচেয়ে দীর্ঘতম কোষ হচ্ছে মোটর নিউরন। এই মোটর নিউরন ডেফিনেটলি আমাদের স্নায়ু কোষের মধ্যেই পড়তেছে। তাহলে মানব দেহের মধ্যে সবচাইতে দীর্ঘতম কোষ কি হচ্ছে? 7। ধন্যবাদ অনন্যা চৌধুরীকে। থ্যাংক ইউ অনন্যা চৌধুরী, আপনি মনে শুধু একা ক্লাস করতেছেন, আমি বাকিগুলোকে আমি দেখতেছি। দাঁড়ান, পরের কোশ্চেন দেখেন, বলেন ডিএনএ এর একক কি? সবারই পারা উচিত। 4টা অপশন আমাদের এখানে দেওয়া আছে, প্রোটিন,
বেসেস, নিউক্লিওটাইড নাকি ডিঅক্সিরাইবোস? বলেন ডিএনএ এর একক কোনটি? আমি অ্যান্সারটা বলবো না, সবার কাছ থেকে অ্যান্সার বলেন। ডিএনএ এর একক কি বলেন? বলেন ডিএনএ এর একক কি? ডিএনএ এর একক কি? মাথায় রাখবেন ডিএনএ এর একক হচ্ছে ডিএনএ এর একক হচ্ছে নিউক্লিওটাইড। ডিএনএ এর একক কি বলেন তো? ডিএনএ এর একক হচ্ছে নিউক্লিওটাইড। 8 এর অ্যান্সার সি। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে কোনো পরীক্ষার জন্য। ডিএনএ এর একক কি? দেখেন যারা ক্লাসগুলো করতেছেন, আমি এতটুকু বলবো, যারা ক্লাস করতেছে তাদের থেকে অনেক দূর আগায় যাবেন, কারণ প্রশ্নগুলো বারবার আপনারা রিপিট করতেছেন, অ্যান্সার করতে আপনারা অনেক দূর আগায় যাবেন। ডিএনএ এর একক কি? না ডিঅক্সিরাইবোস না ভাইয়া, ডিএনএ এর একক হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, আমি কোষ বিভাজন নিয়ে একটু কথা বলবো। কোষ বিভাজন আমি একটু কথা বলবো, সবাই একটু অ্যান্সার করবেন। কোষ বিভাজন বলেন, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় 24-25 কোশ্চেন আমাদের আসছিল। কোষ বিভাজন কে আবিষ্কার করেন? 4টা বিজ্ঞানীর নাম বলা আছে, ফ্লেমিং, লিউয়েনহুক, রবার্ট হুক নাকি ডারউইন? বলেন কোষ বিভাজন কে কে কোষ বিভাজন বলেন কোষ বিভাজন কে আবিষ্কার করেন? বলেন রবার্ট হুক, ডারউইনকে আমরা কি বিবর্তনবাদের জনক ডারউইনকে বলতেছি। কোষ বিভাজন কে আবিষ্কার করেন? বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। কোথায় আবিষ্কার করেন? স্যালামান্ডার কোষে। স্যালামান্ডার কোষে। এই স্যালামান্ডারের বৈজ্ঞানিক নাম হচ্ছে যে ট্রাইটুরুস, সামুদ্রিক স্যালামান্ডার, ট্রাইটুরুস ম্যাকুলোসা। এই সামুদ্রিক স্যালামান্ডার এরা কোন শ্রেণীর মধ্যে পড়ছে? অবশ্যই অ্যামফিবিয়ার মধ্যে পড়ছে। ঠিক আছে, অ্যামফিবিয়ার মধ্যে, তাহলে অবশ্যই কোষ বিভাজন কে লক্ষ্য করেন? একের অ্যান্সার হচ্ছে এ। সবাই একটু ক্লাসে আমরা জয়েন করব। পরের কোশ্চেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 14-15তে কোশ্চেনটা আসছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আপনারা যারা আমার ক্লাস করছিলেন, আমি কিন্তু ক্লাসগুলোতে বারবার বলছিলাম, সেটা হচ্ছে যে আপনার মাইটোসিসের গুরুত্ব কিন্তু পরীক্ষার মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে বারবার দেয়। কোনটি আসলে গুরুত্ব নয়? 4টা অপশন দেওয়া আছে। কি আছে? বৃদ্ধি, বৈচিত্র্য আনা, অপত্য কোষের সমসংখ্যক ক্রোমোজোম নিশ্চিত করা নাকি টিউমার তৈরি? মাথায় রাখবেন মাইটোসিসের গুরুত্ব এ আছে, বি আছে, সি আছে, কিন্তু সিটা মাইটোসিসের গুরুত্ব নয়। এই অপত্য কোষের সমসংখ্যক ক্রোমোজোম নিয়ন্ত্রণ করা, এটা আসলে কোন কোষের গুরুত্ব? অবশ্যই মাথায় রাখবেন এটা হলো মিওসিস কোষের গুরুত্ব। ঠিক আছে, এটা মিওসিস কোষের গুরুত্ব। তাহলে কোনটি মাইটোসিসের গুরুত্ব নয় বলছে ভাইয়া? কোনটি গুরুত্ব নয়? 2-এর অ্যান্সার সি, ভুল করা যাবে না। পরের কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন দেখেন, যেটা জগন্নাথে 24-25-এ আসছিল, জাতীয় বিশ্ববিদ্যালয় দিতে পারে। কোন দশায় আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়? আমরা কিন্তু সবাই জানি কোষ চক্র যে আমাদের আছে, কোষ কি আছে? চক্র যে আমাদের আছে, কোষ চক্রের 2টি পর্যায় আছে, প্রস্তুতি পর্যায় এবং বিভাজন পর্যায়। প্রস্তুতি পর্যায়ে 3টা ধাপ, G1, S আর G2, এবং প্রস্তুতি পর্যায়কে আমরা এম ফেজ বলতেছি। তো এর মধ্যে কোনটাতে আমাদের ডিএনএ এবং আরএনএ এর রেপ্লিকেশনের জন্য সকল উপাদান আপনার তৈরি হবে? অবশ্যই মাথা রাখবেন এই গ্যাপ 1 বা গ্যাপ G1-এ, যার সময়টা হচ্ছে যে 34, তার মানে 30 থেকে 40% সময় লাগতেছে গ্যাপ 1-এ। কোন দশার সময় লাগতেছে? 3-এর অ্যান্সার এ। তার মানে বুঝতে পারতেছেন যারা ক্লাসটা করতেছেন, আপনারা অ্যান্সার দিচ্ছেন, ভুল করবেন, শিখবেন। এজন্য কিন্তু ক্লাসগুলা জয়কুলি থেকে নেওয়া। ক্লাসগুলা করেন, দেন হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই বইটা সংগ্রহ করেন। আপনাদেরকে কে ঠেকাবে আপনাদেরকে চান্স পাওয়া? আমি এতটুকু দেখে নিব। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, মাইটোসিসের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যার কি হয়? সবাই পারা উচিত। বলেন মাইটোসিসের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা কি হয়? বৃদ্ধি পায় না, হ্রাস পায় না, হ্রাস বৃদ্ধি হয় না, অপরিবর্তিত থাকে। কেন? কারণ কি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি সাপোজ 24টা হয়, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা 24টা হবে। কিন্তু আমাদের মিওসিসে কি হয়? মাতৃকোষে 24টা হলে অপত্য কোষে 12টা হয়।
অর্ধেক হয়ে যাবে। যদি বলতো মাইটোসিসের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা কি হয়, যদি বলতো এখানে মাইটোসিস না দিয়ে কি দিত, মিওসিস দিত, এখানে মিওসিস দিত, তাহলে অ্যান্সার কি হতো বলেন তো, হ্রাস হইতো। ঠিক আছে, তাই 4-এর অ্যান্সার কত, 4-এর অ্যান্সার হচ্ছে সি। ওকে, পরের কোশ্চেন, অ্যামাইটোসিস যেসব ক্ষেত্রে দেখা যায়, যেটা হাজি দানেশে 24-25-এ কোশ্চেনটা আসছিল, সবাই একটা কথা বলেন, বলেন অ্যামাইটোসিস কোন ক্ষেত্রে আসলে আমরা দেখতে পারবো, বলেন অ্যামাইটোসিস কোন ক্ষেত্রে আমরা দেখতে পারবো, বলেন। অ্যামাইটোসিসটা সকল আদিকোষে, ইস্টে, নাকি মাছের ডিমে, নাকি সবগুলোতে? অবশ্যই মাথায় রাখবেন অ্যামাইটোসিস আমরা সবগুলো ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ওকে, পরের কোশ্চেন দেখেন, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা যে কোনোখানে কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের আসতে পারে। জেনেটিক্যালি মৃত্যুকে আসলে আমরা কি বলি? আমরা জানি যে একটা কোষের মৃত্যু দুইভাবে হতে পারে। একটা হচ্ছে আপনার জেনেটিক্যালি, একটা হচ্ছে যে কোনো বিষাক্ত দ্রব্যের কারণে। জেনেটিক্যালি, এটা কি বলছি, বিষাক্ত দ্রব্যের কারণে। তো জেনেটিক্যালি কোনো একটা সেলের যদি মৃত্যু হয় সেটাকে আমরা কি বলবো? অ্যাপোপ্টোসিস বলবো। আর বিষাক্ত দ্রব্যের কারণে যদি মৃত্যু হয় সেটা আমরা কি বলবো? নেক্রোসিস বলবো। ঠিক আছে, তাহলে যেহেতু জেনেটিক্যালি দিছে অবশ্যই আনসার হতো অ্যাপোপ্টোসিস, যদি বিষাক্ত দ্রব্য দিত তাহলে নেক্রোসিস হতো। ঠিক আছে, আর এই যে দুইটা যে আছে, ক্যারিওকাইনোসিস আর সাইটোকাইনোসিস। কাইনেসিস মানে বিভাজন, ক্যারিও মানে হচ্ছে যে নিউক্লিয়াসের বিভাজনকে আমি ক্যারিওকাইনেসিস বলবো, সাইটোপ্লাজমের বিভাজনকে আমি সাইটোকাইনেসিস বলবো। তাহলে সয়ের অ্যান্সার কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস? অবশ্যই সয়ের অ্যান্সার বি। ওকে, পরের কোশ্চেন দেখেন। আচ্ছা, তো আমি বারবার বলবো, তো যারা এখন পর্যন্ত আসলে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, অনেকে ভাবতেছি আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দিব, এই ইমাজিন করাটা রং ইমাজিন হবে আপনাদের জন্য মাই ডিয়ার স্টুডেন্টস। কারণ বর্তমান যুগটা চরম কম্পিটিশনের যুগ। এতটুকু লেখে রাখেন, এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবচাইতে বেশি কম্পিটিশন হবে, এবং এই কম্পিটিশনে জেতার জন্য আপনাদের অবশ্যই আমাদের জয়কলি বিজ্ঞান বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহকারী বইটা সংগ্রহ করেন, আমাদের ক্লাসগুলো করেন, অবশ্যই আপনাদের চান্স নিশ্চিত। আমি জাস্ট 1 মিনিটের মধ্যে আমি ক্লাসটা শেষ করে দিব। একটু সবাই কমেন্ট করবেন কারো কোনো প্রবলেম আছে কিনা। রসায়নের যে 2টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, বায়োলজির 2টা চ্যাপ্টার নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, কারো কোনো সমস্যা আছে কিনা, আজকের ক্লাসটা কার কতটুকু হেল্পফুল হলো সবাই একটু দ্রুত কমেন্ট করুন। আমি জাস্ট 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো। আর কোনো সমস্যা আছে কিনা কথা বলবেন। ওকে, শিলানীলা, তারপর বজলু মিয়া, অনন্যা চৌধুরী। ওকে, আচ্ছা শিলানীলা বসে ধন্যবাদ, আশা করি আপনারা চান্স পাবেন ভালো জায়গায়। ধন্যবাদ শিলানীলা, আপনারা প্রথম থেকে জয়কুলে ক্লাসগুলো করতেছেন, আমি অবজার্ভ করতেছি। নুরাইশা ইভা ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কিনা কথা বলবেন। ঠিক আছে, সবার কাছে একটু আমি কথা শুনতে যাচ্ছি, কারণ কমেন্ট না করে বুঝতে পারবো না, কথা বলবেন একটু। ঠিক আছে, ওকে, সব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে বিজয়।